বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আবার ব্যাক করবে রাজনীতিতে। গতকালকে একটা ভিডিও সবাই দেখেছে এবং বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। খোদ ঢাকাতে একেবারে আওয়ামী লীগের ধানমন্ডি অফিস, যেটা মোটামুটি বলা যায় বঙ্গবন্ধু এভিনিউর পর দ্বিতীয় প্রধান অফিস। যেমন বিএনপির নয়াপল্টন হচ্ছে প্রধান অফিস, আর গুলশান হচ্ছে চেয়ারম্যানের অফিস, সেটা দ্বিতীয় অফিস বলা যায়। তো ধানমন্ডি দ্বিতীয় প্রধান অফিস হিসাবে চিহ্নিত করা যায়, কারণ এখানে আওয়ামী লীগের সেক্রেটারি সহ সবাই বসেন, এমনকি শেখ হাসিনাও বসতেন সেখানে। প্রায় 1.5 বছর পর আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে, যে কার্যালয়টা মানে পুড়িয়ে ফেলা হয়েছে, সেই ফটকের সামনে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার সকাল 8:30টার দিকে সংগঠনের 10-12 জন নেতাকর্মীকে ধানমন্ডির 3-এর এ সড়কের 91 নম্বর বাড়িটির সামনে দেখা যায়। 2002 সাল থেকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এই ভবনটি। 3 তলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সভাপতি মন্ডলী সদস্যদের জন্য কক্ষ ছিল। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ ঘটনা যে একেবারে কেন্দ্রে এখন তারা মুখ দেখাতে শুরু করেছে। বাংলাদেশের অনেক জেলায়, প্রায় 10-12টি জেলায় ইতিমধ্যে অলিখিতভাবে তারা আওয়ামী লীগ কার্যালয় ওপেন করেছে। তো এখন বিষয়টা কি? বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? এটা কিন্তু জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম তো যেভাবেই হোক চালাচ্ছে। যদিও কোথাও কোথাও পুলিশ বাধা দিচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তার করছে, কিন্তু তাদের কার্যক্রম যেভাবে এগোচ্ছে তাতে এনসিপি আতঙ্কিত। তারা বলছে এটা বিএনপি সরকারের প্রশ্রয়ে, তাদের সাথে গোপন সমঝোতার ভিত্তিতে এটা হচ্ছে। বিএনপিকে এটার ব্যাপারে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে। সেই অবস্থানটা হচ্ছে শুধু বিএনপি না, কারণ গত 15 বছরে নির্যাতিত হয়েছে বিএনপি, জামাত বা শেষ সময় এনসিপির তরুণ নেতারা, বা আরো অনেক রাজনৈতিক দল নিপীড়নের শিকার হয়নি এমন কেউ নেই। এখন এইটা একটা জাতীয় ইস্যু, যে কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তারা এবারের নির্বাচনে নিষিদ্ধ ছিল। দলটি এখন নিষিদ্ধ হয়নি, দলটির কার্যক্রম নিষিদ্ধ। এখন কোন রাজনৈতিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম করতে পারবে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। এটা ঠিক রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, এটা একটা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়ায় আছে হত্যা, নির্যাতন, গুম, খুন, নানা অপরাধ। যেই অপরাধে বলতে গেলে এই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, জামাতও তাই, এবং বিরোধীদের আসলে বিরোধী দল বলে কিছু ছিল না। এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আবার ব্যাক করবে রাজনীতিতে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা সাধারণ মানুষ, গণতন্ত্র মানা মানুষ, যারা বুকে রক্ত দিয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে একটা নীতিগত অবস্থান বিএনপির ঘোষণা করা উচিত, কারণ দায় দায়িত্ব কিন্তু বিএনপির। কিভাবে তারা কার্যক্রম করছে এটাও ব্যাখ্যা হওয়া দরকার। আর তারা কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় রাজনীতি করতে পারবে এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য হওয়া দরকার। তা না হলে এই আওয়ামী লীগের এই কার্যক্রমের দায় কেন বিএনপি বহন করবে? কেন বিএনপিকে সন্দেহ করা হবে যে তারা রক্তের সাথে বেইমানি করেছে? তারা মানে যেই দলের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তার সাথে গোপন সমঝোতার ভিত্তিতে এখন তারা রাজনীতি করছে। এই দায়টা বিএনপি কেন নেবে? সুতরাং এই ব্যাপারে জাতীয় সংসদেও এই ব্যাপারে আলোচনার মাধ্যমে সবার একটা মতামতের ভিত্তিতে একটা নীতিমালা হওয়া উচিত। এই দায় কোনোভাবেই বিএনপির একা নেওয়া উচিত হবে না। আমি আগেও বলেছি, এখনো বলি যে বিএনপি সরকার আওয়ামী লীগ নিয়ে কি করবে, আমার ধারণা বিএনপি এখনো
স্থির হতে পারেনি, বা সঠিক যে একটা পরিকল্পনা এটা নিয়ে থাকা, সেই পরিকল্পনায় যেতে পারেনি, এবং কিছুটা সিদ্ধান্তহীনতায় আছে। এখানে তার অভ্যন্তরীণ রাজনীতি চিন্তা করতে হচ্ছে এবং বহিঃ রাজনীতি চিন্তা করতে হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের মতন দানব আচরণ বিএনপি করবে না। বিএনপি করবে না ভিন্ন কারণে, কারণ আওয়ামী লীগ তার উপরে দানবীয় আচরণ করেছে। সেই দানবীয় আচরণের ফল আওয়ামী লীগ কি পেয়েছে বিএনপি দেখেছে। আর দ্বিতীয় হলো, ডক্টর ইউনূস যে দানবীয় আচরণ করেছে, এই দানবীয় আচরণের পর আওয়ামী লীগ যতটুকু শিক্ষা হয়েছে, অন্তত এই নির্বাচন নো ভোটের পরে আর খুব বেশি কথা না বলে তাদের সমর্থক যারা ভোট দিতে চেয়েছে তাদেরকে তারা ভোট দিতে দিয়েছে, এবং ভোটটা ধানের শীষের বাক্সে বেশিরভাগ পড়েছে। এর ফলে যেটা হয়েছে, এখন এই যে আওয়ামী লীগের অফিস খোলা, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নাম নেয়া, জয় বাংলা স্লোগান দেয়া, যেটা ডক্টর ইউনূসের আমলে পাপ হয়ে দাঁড়িয়েছিল। একটা কতটুকু বিকৃত মানসিকতার সরকার হলে, কতটুকু অ্যাবনর্মাল সরকার হলে স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধের স্লোগানগুলোকে তারা সহ্য করতে পারে না। পথে ঘাটে আমি আপনি, চলনে বরণে, উঠতে বসতে আমরা তো জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শব্দ আমরা ব্যবহার করি না। এটা প্রতিনিয়ত ব্যবহার করার জিনিসটা আওয়ামী লীগের যারা কর্মী তারা করতে পারে, তাদের রাজনৈতিক প্রয়োজনে, রাজনৈতিক বক্তৃতার প্রয়োজনে করতে পারে। কিন্তু আমরা যখন প্রয়োজন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিতে হয় অথবা স্বাধীনতা যুদ্ধের কথা বলতে হয়, তখন হয়তো আমরা এই শব্দগুলা উচ্চারণ করি। কিন্তু এর বাইরে এটাকে পাপের পর্যায়ে নিয়ে যাওয়া ডক্টর ইউনূস যেটা করেছিল, বিএনপি সরকার আসার 3-4 দিনের মাথায় এটার যে পরিবর্তন হয়েছে তার একটা রূপ আপনাদেরকে দেখানোর জন্য। অন্তর্বর্তী সরকার বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে শেখ মুজিবের ছবি টাঙানো ধারাবাহিকতায় বৃহস্পতিবার কক্সবাজারের আইনজীবী সমিতি ভবনের 3 আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও এই ছবি টাঙানো হয়েছে। জানা গেছে, চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ব্যক্তিগত চেম্বারটিতে বসেন 3 আইনজীবী, মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নুরুল ইসলাম নাহিদ। তারা জানান, ছবিটি টাঙানোর সময় আওয়ামী ঘরানার আরো কয়েকজন আইনজীবী একত্রিত হয়ে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু বিষয়টি নিয়ে বলছেন যে, কয়েক বছর আগে আমরা 3 সহপাঠী চেম্বারটি করার সময় বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলাম। এমনকি চেম্বারে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর জন্য আমরা ফ্রেম তৈরি করে রেখেছিলাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাই যোদ্ধার সমন্বয়করা জেলা জজ আদালতে হামলা চালিয়ে ভাঙচুর করেছিলেন। তাদের উৎপাতের কারণে এতদিন ছবিটি সরিয়ে রেখেছিলাম। এই যে জুলাই যোদ্ধা বলেছিলাম না, ডক্টর ইউনূস যেদিন বিদায় হবে এর পরের দিন জুলাই যোদ্ধা শব্দটা দেখবেন, আর 6 মাস 1 বছর পরে জুলাই যুদ্ধ উচ্চারণ, মুক্তিযোদ্ধা তো এখন বলা যায়। ওই প্রফেসর ইউনূসের 17 মাস তো না যে আমি মুক্তিযোদ্ধা বললেই পুলিশের থাবা দিয়ে বসবে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? তো জুলাই যোদ্ধা এই শব্দটা বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণার শব্দে পরিণত হয়ে থাকবে বলে আমার ধারণা। এরপর জুলকারনাইন বলেন, সমন্বয়কদের পৃষ্ঠপোষক অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর আবারও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছবি চেম্বারে টাঙানো হলো। আপনারা জানেন যে সত্যিকার জুলাই যোদ্ধা যারা এবং সত্যিকার মুক্তিযোদ্ধা যারা, আচ্ছা, এই ছবি টাঙানোর পর থেকে আইনজীবী 3 জন কোনো হুমকি ধমকির সম্মুখীন হলেও বলে জানান তারা। ইন্টারেস্টিং না? তারা কোনো হুমকি ধমকির সম্মুখীন হন নাই, যেটা ডক্টর ইউনূসের আমল থাকলে এটা বোধহয় খুবই অকল্পনীয় বিষয় ছিল। আমি আবারও বলছি আপনাদেরকে, সত্যিকার মুক্তিযোদ্ধা, সত্যিকার জুলাই যোদ্ধা কখনো গিয়ে পথে ঘাটে, মাঠে, রাস্তাঘাটে মত করতে গিয়ে, নিজের ব্যবসা চালাতে গিয়ে, অন্যের ব্যবসা বন্ধ করতে গিয়ে, অন্যের মত বন্ধ করতে গিয়ে পরিচয় দেয় না আমি জুলাই যোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। আমি বলেছি, জুলাই যোদ্ধা সত্যিকার যারা ওই ডিমোটিভেটেড হয়ে নেমেছিল, যাদেরকে ভুল প্রতারণার মাধ্যমে মাঠে নামানো হয়েছিল, এরা ঘরে ফিরে গেছে অনেক আগে। মুক্তিযোদ্ধারাও অনেকে ইচ্ছা করে সার্টিফিকেট এনে না, যে আমি কেন সার্টিফিকেট নিবো, কেন আমি তো সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করিনি। সেই অবস্থার কারণেই এটা বলা যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে পরে যারা ধান্দাবাজি করেছে, পুরোটাই ধান্দাবাজিতে পরিণত হয়েছিল, যেটা মুক্তিযোদ্ধারাও আওয়ামী লীগ সরকারের সময় করেছে। সেই ধান্দাবাজিতে যুক্ত হওয়ার কারণে জুলাই যোদ্ধা শব্দটা বাংলাদেশে ঘৃণিত শব্দে পরিণত হবে।